সিকিমের রাজধানী গ্যাংটক পূর্ব হিমালয়ের পর্বতে অবস্থিত এক সুন্দর শহর। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভ্রমণ পিপাসু মানুষ এখানে ছুটে আসেন বারবার। তাদের মধ্যে আমিও একজন। নিজের পরিবারের সাথে গ্যাংটক বেড়াতে বেরিয়ে পড়েছিলাম, আর তার সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য ভাগ করে নেব আজকে আপনাদের সঙ্গে। সিকিমের ক্যাপিটাল গ্যাংটক 1975 সালে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল। এর আগে সিকিম একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিল। 1975 থেকে ইন্ডিয়ার আন্ডারে সিকিম এসছে, এবং সেই সাথে গ্যাংটক। গ্যাংটক নর্থ ইস্টার্ন স্টেটগুলো একটা গেটওয়ে বলতে পারেন, এবং তিবেটের সঙ্গে ইন্ডিয়ার যোগাযোগ সহ গ্যাংটক হয়। কারণ গ্যাংটকের সঙ্গে লাগোয়াই হচ্ছে নাথুলা পাস, যেটা চায়নার বর্ডার বলা হয়। অ্যাকচুয়ালি চায়নার বর্ডার না, ওটা তিবেটের বর্ডার। এই কারণে চায়না তিবেটকে দখল করেছে অনেকদিন আগে, এবং তিবেট যেটা ইন্ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি ছিল সেটা চায়নার আন্ডারে এসছে। যাক, সেগুলো একটা কন্ট্রোভার্সি। আমি বেরিয়ে পড়েছি এখন গ্যাংটকের রাস্তায়। এর আগের পর্বে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে আমি ছিলাম সামালা বাংলোতে, যেটা তাকদায়। তো এখন ওয়েস্ট বেঙ্গল থেকে আমি সিকিমের পথে যাতায়াত করছি, এবং পাড়ি দিয়েছি সিকিমে গ্যাংটক শহরের দিকে, যেটা আপনারা দেখলেন একটা গ্লিমস পাখির চোখে। গ্যাংটক আমরা রওনা হয়েছিলাম তাকদা থেকে, তাই আমাদের তাকদা থেকে গাড়ি ভাড়া পড়েছিল 4000 টাকা। এটা যদি বার্গেন করা যায় তাহলে একটু কমে, কিন্তু মোটামুটি একটা ছোট গাড়িতে 4000 টাকা লাগে। কারণ যদি আপনারা এনজেবি থেকে বুক করেন, যে গাড়ি রিজার্ভে নেন, তাহলে গাড়িটার 4 থেকে 4500 ভাড়া পড়বে, কারণ প্রায় 5 ঘন্টা রাস্তা। আর যদি আপনি কোনো শেয়ারিং গাড়িতে আসেন তাহলে সেটা পড়বে 500 রুপিস পার হেড। এছাড়াও সিকিম ট্রান্সপোর্টের এসএনটিতে যে ট্রান্সপোর্টের বাসগুলো আছে, খুব সুন্দর বাস, সেসব বাসেও আপনারা আসতে পারেন। রেড বাসে বুক করতে পারেন, কিংবা ডাইরেক্ট বুক করতে পারেন। রেড বাসে বুক করলে 350 টাকা মতো পড়বে, তাতে আপনি নিজের মতো সিটটা চয়েস করতে পারবেন অনলাইনে। আর যদি আপনারা ডাইরেক্টলি কাউন্টার থেকে বুক করেন তাহলে হয়তো চয়েসটা করতে পারবেন না, কারণ যেটা ফাঁকা থাকবে সেটাই আপনার নিতে হবে। তো যাই হোক, আমরা তিস্তা নদীর পাশ দিয়ে যেতে যেতে ঢুকে বললাম গ্যাংটক শহরে। গ্যাংটক শহরের আউটস্কার্টসটা খুব সুন্দর গোছানো। দার্জিলিংটা যেমন একটু ঘিঞ্জি হয়ে গেছে, কারণ প্রচুর লোকজন দার্জিলিংয়ে যায়, সেই তুলনায় গ্যাংটকের লোকজন একটু কম। কিন্তু গ্যাংটকও একটা ফেভারিট ডেস্টিনেশন বাঙালিদের কাছে, তথা অল ওভার ইন্ডিয়ার লোকেদের কাছে। কারণ আমি প্রচুর নন বেঙ্গলি লোক দেখলাম যারা গ্যাংটকে ঘুরতে গেছে, তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় নাথুলা পাসে, সাঙ্গু লেকে, সব জায়গায় দেখা হচ্ছিল। বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্র লোকেরা খুব যায়। তো যাই হোক, গ্যাংটক সিটির কথা বলি। গ্যাংটক অ্যাকচুয়ালি সি লেভেল থেকে অনেকটা এলিভেশনে আছে, 5314 ফুটে। মানে এটা যদিও ফুট হিসাবে দেখা যাচ্ছে 5000 ফুট, কিন্তু ঠান্ডাটা দার্জিলিং থেকে কম। যে রাস্তা দিয়ে আমরা গ্যাংটকে এলাম, সেই রাস্তাটা খুব নিট অ্যান্ড ক্লিন, বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা পরিচালিত। এবং এই যে ইন্টারনাল রাস্তা গ্যাংটক সিটির মধ্যে, এটাও দারুণ সুন্দর। সুন্দর কেন বলছি, কারণ আমরা এর আগে দার্জিলিংয়ে ঘুরে এসেছি। দার্জিলিংয়ের রাস্তাগুলো একটু কম মেনটেন, এই কারণে দার্জিলিংয়ে ভিড়টা এত বেশি মারাত্মকভাবে হচ্ছে আজকাল, যে কন্ট্রোল করা মুশকিল হচ্ছে। কারণ ঘুম থেকে দার্জিলিং আসতে অনেক টাইম লেগে যায়। ওয়েল, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই যে গ্যাংটকে ঢুকলাম তখন বাজে প্রায় দুপুর 2টো, কারণ রাস্তায় অনেক জায়গায় রোড রিপেয়ারিং হচ্ছে, তো সেই জন্য দাঁড়িয়ে আসতে আসতে হয়েছে আমাদের। কিন্তু ইন্টারনাল যে রাস্তাগুলো শহরের মধ্যে, ভেরি নিট অ্যান্ড ক্লিন আর খুব ওয়েল মেনটেন। সিগন্যাল খুব ফলো করছে লোক, কোনো রকম ইনডিসিপ্লিন নেই, ভালোভাবে মেনটেন হচ্ছে। তো রাস্তাগুলো দেখতে দেখতে আমি গ্যাংটক শহরের মধ্যে ঢুকে পড়েছি, বেশ খানিকক্ষণ হয়েছে। এবং আমার ডেস্টিনেশন হচ্ছে এমজি রোড, যেটা গ্যাংটকের একটা সেন্টার অফ অ্যাট্রাকশন বলতে পারা যায়, মেন সেন্টার অফ অ্যাট্রাকশন। যেরকম দার্জিলিং ম্যাল, সেরম গ্যাংটক হচ্ছে মহাত্মা গান্ধী মার্গ বা এমজি মার্গ। তো আমার হোটেলটা কিন্তু এমজি মার্গেই ছিল। তো হোটেলটা এমজি মার্গে থাকার দরুন আমার কি হয়েছে, কোনো হাঁটাহাঁটি করতে হয়নি, কারণ গাড়িটা ডাইরেক্ট একদম আমাকে নিয়ে চলে গেছে এমজি মার্গ। তো আপনারা চেষ্টা করবেন এমজি মার্গে হোটেলে থাকতে। এমজি মার্গে হোটেল থাকলে অনেকগুলো সুবিধা, কারণ আপনাদের সন্ধ্যেবেলা ঘোরার বিশেষ কোনো জায়গা থাকে না আদার দেন এমজি মার্গ। তো হোটেলটা এমজি মার্গে থাকলে সুবিধা হচ্ছে, নেমেই আপনি এমজি মার্গটা পেয়ে যাবেন, ঘোরাঘুরি করলেন, বসলেন, ছবি তুললেন, বিভিন্ন রকম জায়গা আছে। আমি ডিটেলসে এমজি মার্গটা একটু পরেই দেখাচ্ছি, আপনারা ফলো থাকতে রাখুন। কারণ এই কারণে বলছি, এমজি মার্গে হোটেলসগুলো কস্টলি এবং কম কস্টলি আছে।
কম কস্টলি হোটেল যেগুলো আছে, মানে একটু বাজেট হোটেল যেগুলোকে বলা হয়, সেরকম একটা হোটেলে আমি ছিলাম এবং খুব সুন্দর সার্ভিস। আমি সেই হোটেলের ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিভাবে বুকিং করবেন বলে দিচ্ছি। সেটা ছাড়াও আরও কিছু হোটেল আছে, সেগুলোও বলবো আমি কি করে আপনারা বুক করবেন, এবং তাদের নাম্বারগুলো যদি পারি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো আপনারা দেখে নিয়ে বুক করতে পারবেন। তবে একটা কথা কি জানেন তো, এমজি মার্গে হোটেলের দাম কিন্তু আপ ডাউন করে, এই কারণে একটা সিজন অফ সিজন ব্যাপার আছে। এই এপ্রিল মাসের মাঝামাঝি থেকে ওদের সিজন মোটামুটি চালু হয়, বিশেষ করে মে থেকে জুন 15 পর্যন্ত সিজন থাকে, এবং তারপরে আবার অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ওদের সিজন থাকে। তো এই সময় একটুখানি রেটটা হাই থাকে, বাকি সময়গুলো রেটটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। বলতে বলতে দেখুন আমি ঢুকে পড়েছি এমজি মার্গে। এমজি মার্গে একদিকে গাড়ি চলে, আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পেভমেন্ট বা ফুটওয়ে, যেখান দিয়ে লোকজন হাঁটাহাঁটি করে, এবং সুন্দর চারিদিকে দোকান, একদম ফরেনের মতো লাগে, আর নিট অ্যান্ড ক্লিন। কোনো স্মোকিং দেখবেন না, কোনো রকম লাউড হর্ন শুনবেন না, এত সুন্দর মেনটেন রেখেছে সিভিং গভর্নমেন্ট, খুব ভালো লাগছে। আমি চলে এলাম আমার ডেস্টিনেশন, আমার হোটেল অন্নপূর্ণা। এই হচ্ছে হোটেল অন্নপূর্ণা, যেটা আমার সিকিমে তথা গ্যাংটকে দুদিনের বাসস্থান। তো এখানে আমি থেকেছি, এবং হোটেলের ডিটেলস যাবতীয় আমি এই সিরিজেই বলেছি, এই ব্লগটাই বলেছি। তো এই হোটেলের খুঁটিনাটি, এর খাওয়া দাওয়া কিরকম না আছে সব আপনাদের জানাবো। জাস্ট সঙ্গে থেকে অনুভব করুন যে হোটেলটা কি সুন্দর জায়গায়। দেখুন, একটা এমজি মার্গের মতো জায়গাতে আমি কি সস্তাতে থেকেছি, এবং উইথ ফুল অ্যামিনিটিস। কারণ বেরিয়ে আপনাকে সন্ধ্যাবেলায় এমজি মার্গেই থাকতে হবে, দূরে থাকলেও আপনারা যদি একটু আউটস্কার্টসেও থাকেন কিংবা দূরে থাকেন, এমজি মার্গেই আসতে হবে। তাই চেষ্টা করবেন এমজি মার্গে হোটেল নেওয়ার। হোটেল কর্তৃপক্ষ থেকে শুনুন। আমরা এখন এসেছি অন্নপূর্ণা হোটেলে। তো অন্নপূর্ণা হোটেলে যিনি ম্যানেজার, ওনার থেকে এই হোটেলের যাবতীয় নিয়মকানুন এবং এখানে কিরকম ক্যাটাগরি আছে এবং তার রেটস কীরকম আছে সিজন অফ সিজন অনুযায়ী একটু জেনে নেবো, ঠিক আছে? হ্যালো, আচ্ছা, আপনাদের এখানে কতগুলো রুম আছে টোটাল? আমাদের এখানে 10টা রুম আছে। রুম কিরকম ক্যাটাগরি আছে রুমের মধ্যে? ডাবল বেড আছে 3টা, ট্রিপল বেড আছে 6টা ট্রিপল বেড, আর একটা সিঙ্গেল বেডও আছে। আমাদের 3 ধরনের রুম আছে। আমাদের রুম ট্যারিফ যে আছে, অফ সিজনে 1200-1500 অবধি থাকে, সিজন টাইমে ডাবল বেড 2000-2400 অবধি থাকে। হ্যাঁ, আর 3 বেড আমাদের 2500 অবধি আছে। ভিউ রুম ব্যালকনিওয়ালাও আছে, 3000 আছে। অফ সিজনে 1800, যেটা আপনি ওই যে রুমে এখন থাকবেন ওটা ব্যালকনিওয়ালা রুম আছে, দেখে নিতে পারেন। তো এরকম রেটের আছে। আর এমনি আপনাকে যে কোনো ইনকোয়ারি থাকে তো আমাদের নম্বর নোট করতে পারেন। ওই যখন অনেক সময় সিজন অফ সিজন হয়, তো কখন সিজন কখন অফ সিজন হয় অনেকজন বুঝতে পারে না, তো কল করে জেনে নেবেন কখন কী রেট চলবে, সেটা রেটের টাইমও আপনাকে রেট বলা হবে। তো আমার নম্বর নোট করতে পারেন। একটু বলুন, নাম্বারটা বলুন। 9547395884, এই নম্বরটাতে কল করে সব ডিটেলস জানতে পারেন। আচ্ছা, আর আপনাদের এখানে কি পেটস অ্যালাউড আছে? পেটস অ্যালাউড নেই আমাদের। অ্যালাউড নেই। আর এটা কি কাপল ফ্রেন্ডলি, মানে কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, কাপল, মানে প্রপার ডকুমেন্টস থাকলে অ্যালাউ করবে? ডকুমেন্টস প্রপার থাকলে যে কোনো লোক অ্যালাউড আছে, আচ্ছা, জেনুইন থাকতে হবে। আর বাকি এখান থেকে ট্যুর ফুর আপনারা অ্যারেঞ্জ করে দেন সব? প্যাকেজ ট্যুর এগুলো সব করে দিই। নর্থ সিকিম হলো, ছাঙ্গোবা, আমাদের নাথুলা, অল ওভার সিকিম ট্যুর করে দিই আমরা। এনজিবি বাগডোগরা থেকে পিক অ্যান্ড ড্রপও ফ্যাসিলিটি আছে। তো এগুলো ফ্যাসিলিটি আছে আমাদের। খাওয়া দাওয়ার আমাদের এখানে রুম সার্ভিস আছে, ডাইনিং নেই, রুমে খেতে হয়। আমাদের নিজের কিচেন আছে, খাওয়া দাওয়া রান্না করে সব রুমে সার্ভ করে। এটা কি এলাকাটে, মানে যে যারা ইচ্ছা করবে, না কোনো মিল সিস্টেমের ব্যাপার আছে? না, মিল সিস্টেমও আছে, মেনু সিস্টেমও আছে। মেনুতে সব ডিটেলস লেখানো আছে। আচ্ছা, কাস্টমার মেনু দেখে অর্ডার করতে পারে, রুম থেকে রুমে খাবার পাওয়া যাবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ইনফরমেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। হোটেলটা একদম এমজি মার্গের প্রাইম লোকেশনে। হোটেলটার মধ্যে নানা রকম ফেসিলিটি আছে, যেমন ফ্রি ওয়াইফাই, আরো সব ফেসিলিটিগুলো তো শুনলেনই। আর রুমটা খুব ঝাঁচকচকে না হলেও সব রকম মডার্ন অ্যামেনিটিস এর মধ্যে আছে, যেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এবং সঙ্গে থাকুন এবং হোটেলের রুমটাও দেখতে থাকুন। হ্যালো, এই রুমটা মোটামুটি বেশ স্পেশিয়াসই আছে, খুব একটা ছোট রুম নয়। এর মধ্যে 2টো ডাবল বেড আছে, অর্থাৎ এখানে 4 জন শুতে পারে। এটা খুব মানে বাইক ফ্রেন্ডলি হোটেল। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা মেইন জায়গাটা দেখাচ্ছি, দেখো মেইন জায়গাটা হচ্ছে ব্যালকনিটা একদম এমজি মার্গের উপর।
একদম এমজি মার্গের উপরে ব্যালকনি। এই ফাঁকা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। এখানে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, কিন্তু একদম মেন সেন্টারে এত কম টাকার হোটেল, আমি সব বাজেট বলে দিচ্ছি আপনাদের কত, মানে কল্পনা করা যায় না। আর এখানে পুরো বেঙ্গলি অ্যাটমসফিয়ার, এখানে সব রকম বাংলা খাবার পাবেন, মিল সিস্টেমে যান কিংবা এলাকাতে যান সব রকম পাবেন। তো আমি খুব তাড়াতাড়ির মধ্যে হোটেলটা পেয়েছি এবং খুব নাম শুনেছি হোটেলটা, বলছি সস্তায় মানে পুষ্টিকর একদম। তো আমার হোটেলটা ভালোই লাগলো, এখনো পর্যন্ত ঢুকেছি রিসেপশনে ভালোই লাগলো। দেখলেন মোটামুটি ঘরটার মধ্যে এখানে দুটো সোফা আছে, এখানে বসতে পারেন আপনারা, চাটা খেতে পারেন। এখানে একটা আয়না আছে, একটা ছোট কাবার্ড আছে। আর বাথরুমটা আমি দেখাই, আসুন। এখানে যারা স্মোক করেন তাই জন্য একটা বিশাল সাইজ আসছে দিয়েছে, জানো, মানে চিমনির মতো আর কি। এটা একটা ছোট ছিমছাম, ফ্লোরটাও ভালো, বেশ ইয়ে করা আছে, গিজার আছে, সবকিছু মোটামুটি যেগুলো অ্যামেনিটিস থাকা দরকার সবকিছুই আছে রুমটার মধ্যে। এই হচ্ছে মোটামুটি একটা ছোটখাটো রুম টুর। রুমটা এবার আস্তে আস্তে নোংরা হবে, কারণ অনেক দূর থেকে এসেছি। এলাম এখন তাগড়া থেকে, নিশ্চয়ই আমার আগে ভিডিও দেখেছেন। তো যাই হোক, হোয়াটএভার মেবি, এখন বেশ একটু ফ্রেশ হয়ে নিয়ে এমনি মার্কে বেরোবো, যদি পারি একটু রোপওয়ের দিকে যাবো, ফাঁকা পেলে রোপওয়েতে চড়বই, আপনাদের দেখাবই। এবং এই হচ্ছে মোটামুটি আজকের দিনের প্রোগ্রাম। কালকে একটা বড় চমক আছে, বড় প্রোগ্রাম আছে। কালকে আমি যাব অন্য একটা জায়গাতে, সেটা সকালে প্রকাশ্য আর কি, সকালবেলা বলবো আমি কোথায় যাচ্ছি। আশা করি সেটাও ভালো লাগবে। তো সঙ্গে থাকবেন, আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদেরকে এই এটা ছাঙ্গু পাওয়া মন্দির আর নাথুলার দৃশ্যটা পরের দিন দেখবেন। আর আজকে আমি দেখাচ্ছি এই এমজি মার্কেট। সঙ্গে থাকবেন। স্নান টান সেরে একটু ফ্রেশ হয়ে নিয়ে চটপট বেরিয়ে পড়লাম সিকিমে যে গ্যাংটকের ফেমাস রোপওয়ে আছে সেই রোপওয়ে চাপবার জন্য। কারণ রোপওয়ের একটা নির্দিষ্ট টাইমিং আছে 9 AM থেকে 6 PM, আর সেই টাইমটা ওভার হয়ে গেলে রোপওয়ে তো আর চাপা হবে না, যেটা মিস করেছিলাম দার্জিলিংয়ে। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমার দার্জিলিং ঘোরার পর্বতে। তো চটপট রোপওয়ের দিকে হাঁটতে থাকলাম তিনজনে মিলে। রোপওয়েটা মিস হয়ে গেলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে, কারণ রোপওয়ে থেকে পুরো সিকিমের একটা ওভারভিউ দেখা যায় এবং সেটা দারুণ। আমি 2009 সালে যখন এসেছিলাম তখন দেখেছিলাম। আর রোপওয়ের দিকে যেতে যেতে বাঁদিকে এই চিন্তন ভবন যেটা আছে, চিন্তন ভবন ওদের ওখানে গভর্নমেন্ট হাউস, অ্যাকচুয়ালি যেরকম কাউন্সিল থাকে সেরকম এখানে নানা রকম অফিসাররা থাকে এবং স্টেটের মিনিস্টাররাও এখানে বসেন। এই চিন্তন হাউস থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে পড়ছে আমাদের সিকিমের গ্যাংটকের রোপওয়ে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে ছাঙ্গু লেক এবং নর্থ সিকিমের লাচুং, লাচেন, গুরদম্বার এইসব দিকে যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হয়। তো যত গাড়ি আপনারা বুক করবেন, সে বাজরা স্ট্যান্ড থেকেই হোক কিংবা দেওরালি স্ট্যান্ড থেকেই হোক, এই দিক দিয়েই যাতায়াত করবে। কিন্তু আসবার সময় রাস্তা ঘোরানো, সেটা আমি পরে বলবো নেক্সট পর্বেতে। তো যাই হোক, উঠতে থাকলাম তিনজনে মিলে। রাস্তাটা বেশ স্টিপ, মানে দেখে মনে হচ্ছে এত সুন্দর পিচ রাস্তা। আর সিকিমের রাস্তা, গ্যাংটকের রাস্তা কি ওয়েল মেনটেন, দেখেই বুঝতে পারছেন। ডান দিকে একটা স্ট্যান্ডও আছে লোকাল ট্যাক্সির, এখান থেকে আপনারা ট্যাক্সি হায়ার করে বিভিন্ন রকম সাইট সিন করতে পারেন। নিজেরা হায়ার করবেন তাহলে কিন্তু আরো ভালো হবে। 2000 টাকায় অনেক রকম সাইট সিন, যেমন 7 পয়েন্টস আছে, এগুলো ঘুরতে পারেন। প্লাস রুম টেক যদি যান তাহলে 1000 টাকা আরো বেশি লাগে। নাহলে হনুমান টক, গণেশ টক এবং বাকি যেসব ফলস গুলো আছে, অনেক রকম এখানে ঘোরবার জায়গা আছে, সেগুলো আপনারা সকাল থেকে অ্যাভেল করে ঘুরতেই পারেন। তো এই স্ট্যান্ডটা এসে এমজি মার্ট থেকে একটু উপরে আসতে হবে। এই স্ট্যান্ডে এসেই কিন্তু আপনারা ডাইরেক্ট বুকিং করতে পারেন। হোটেল থেকে বুকিং করলে অবশ্যই জিনিসটা কনফার্ম থাকে, তবে নিজেরা আসে কি বলুন তো, একটু রেটটা কম পাওয়া যায়। তো মোটামুটি 2000 টাকা একটা রাউন্ড ট্রিপ করায়, প্লাস যদি রুম থেকে যান 1000 টাকা এক্সট্রা নেয়। আর যদি রুম থেকে ডাইরেক্ট করেন তাহলেও 2000 টাকা মতোই লাগে। বার্গেন করলে 300-400 টাকা হয়তো কমাতে পারে। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম আমি গ্যাংটক রোপওয়েতে। এবং গ্যাংটক রোপওয়ের কি আশয় বিষয়ে কতক্ষণ টাইমিং দেখায় সেটা আমরা আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। গ্যাংটক রোপওয়ে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে 2001 সাল থেকে। তো এই গ্যাংটক রোপওয়ে এইখান থেকে চালু হচ্ছে আর শেষ হচ্ছে গিয়ে দেওরালি বাস স্ট্যান্ডে, দেওরালি বাজার যেটা বলা হয়। তো বিভিন্ন লোকজন এখানে অ্যাপ্লাই করে। রেটটা একটু হাই, লোকালদের জন্য কত জানি না, তবে দেখে মনে হলো ওয়ান সাইড 175, আর আমরা যেহেতু 2 সাইড গেছিলাম 230 টাকা করে নিয়েছে। তো এখানে একটা সুবিধা কি আছে, যদি আপনি ক্যাশ না ক্যারি করেন তাহলেও কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট পুরো
গ্যাংটকে পুরো সিকিমে এখন ক্যাশ না ক্যারি করলে কোনো অসুবিধা নেই, কারণ আমি প্রত্যন্ত জায়গাতে উঠলাম যখন আমি দেখলাম গিয়ে ছাঙ্গু লেক, বাবা মন্দির, এসব জায়গাতে যখন গেছিলাম, আমরা নেক্সট পর্বে দেখতে পারবেন, তো সেইখানে দেখলাম সব জায়গায় চা খাচ্ছি, কফি খাচ্ছি, ক্যাশ লাগছে না, আমার অনলাইনেই সেগুলো হয়ে যাচ্ছে। তো যেখানে যেখানে নেটওয়ার্ক পাবেন সেখানে সেখানে অনলাইনে হবে। এটা কিন্তু একটা দারুণ অ্যাডভান্টেজ যে ক্যাশ ক্যারি করতে হবে না। তো এখান থেকে আমরা রেডি হয়ে টিকিট কেটে 230 টাকা করে পার হেড টিকিট কেটে উঠলাম রোপওয়ের দিকে। তার আগে জানলা দিয়ে এই যে একটা পিকচারাস্ক ভিউ, একটা বিউটিফুল একটা ন্যাচারাল সাইটিং হলো, না দেখিয়ে কি পারি, তাই ওটাই দেখালাম আপনাদেরকে। কি বিউটিফুল এর কালার, গ্রিন গুলো কি সুন্দর চেঞ্জ হয় আর ব্লেন্ড হয়ে যায় আকাশে, অসাধারণ। লিফটে করে উপরে উঠে আমরা ওয়েট করছিলাম রোপওয়ের জন্য, কারণ কটা স্টেজ উপরে উঠতে হয়, উপরে উঠে দাঁড়াতে হয়, টার্ন বাই টার্ন রোপওয়ে আসবে, সেরকম ভাবে আপনাদের উঠতে হবে। তো টোকেন নাম্বার অনুযায়ী ডাকবে, যে টিকিট থাকবে টিকিটের উপর লেখা থাকে নাম্বার, সেই নাম্বার অনুযায়ী লিফটম্যান ডাকবে যে নাম্বার 25, নাম্বার 26, এরকম সিরিয়ালি দেখে পরপর লিফটে তুলবে, এবং লিফটে উঠে ওয়ান আফটার আনাদার, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো ওয়ান আফটার আনাদার লিফটে উঠতে হবে, উঠে এবং তারপর রোপওয়ে চড়তে হবে। তো এই রোপওয়ে চড়ে এই দৃশ্য দেখুন আপনারা। সিকিমের একটা অংশ নয়, প্রায় গোটা সিকিমটা এখানে দেখা যায়, এবং ওপর থেকে অসাধারণ লাগে, মানে পিঁপড়ের মতো লাগে গাড়িগুলো যাচ্ছে, আর ওপর থেকে আমি দেখছি এত সুন্দর লাগে চারিদিকে, এত ছোট ছোট ঘর আর কালারফুল। মেন কথা, অবশ্যই মিস করবেন না কিন্তু এটা মিস করলে অনেক কিছুই মিস করবেন। যেরকম দার্জিলিং এর লোক রোপওয়েতে চাপার জন্য লাইন দেয়, সিকিমেও এটার ভীষণ ক্রেজ, বিশেষ করে গ্যাংটকে এই রোপওয়েটার বিশাল ক্রেজ। এত বিউটিফুল একটা শহর গ্যাংটক, কয়েক মিনিটের মধ্যে আপনি দেখে নেবেন। 10 মিনিটসের একটা জার্নি, এই 10 মিনিটসের জার্নির মধ্যে মোটামুটি একটা বিশাল পার্ট আপনারা সিকিমের দেখে নেবেন, গ্যাংটকের দেখে নেবেন। তাসু আর কুহু দুজনেই খুব খুশি। তাসু এটা দেখেছিল 2009 সালে, তখন একদম ছোট্ট ছিল, তখন কিছু বুঝতেই পারতো না। এখন তাসু উঠে গেছে ফার্স্ট ইয়ারে, এখন খুবই এনজয় করছে ও গ্যাংটকটা। গ্যাংটকের যে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু ও তো বুঝতে পারতো না, কারণ তো তখন ফিলিং ছিল না, একদম ছোট। কি সুন্দর যাচ্ছে রোপওয়ে গুলো একের পর এক, কেবল সাসপেনশন রোপওয়ে। একটু ভয়ও লাগে, কিন্তু ভয় কে আগে জিত হ্যায়, মতলব ডর কে আগে জিত হ্যায়। তো যদি ভয়ে না ওঠেন বন্ধু, তাহলে কিন্তু প্রচুর মিস করবেন, এটা আমি বলতে পারি। তো অবশ্যই এই রোপওয়েটা উঠবেন, এবং 6টার মধ্যে টাইম চেষ্টা করবেন একটু আর্লি আসতে, কারণ যত লাইট থাকবে তত এই দৃশ্যটা আরো ভালোভাবে দেখতে পাবেন। আমরা একটু বেলার দিকে গেছিলাম, তাই একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল, এবং কাঁচের রিফ্লেকশনটা খুব বেশি আসছিল, নাহলে আরো জিনিসটা পিকচারাস লাগতো, একদম মনে হতো যেন চিলের ওপরে উঠছেন আপনি, এরোপ্লেনে উঠতে উঠতে দেখছেন। তাও সুন্দরই লেগেছে, এত সুন্দর শহরটা, সত্যি খুব সুন্দর শহর, নিট অ্যান্ড ক্লিন, গোছানো। দার্জিলিং যদিও আমার সবচেয়ে মনের কাছে, তবে গ্যাংটকেও কিন্তু বারবার আসতে ইচ্ছা করে, এই কারণে গ্যাংটকের একটা আলাদা গুরুত্ব আছে আমার কাছে। আমি ফার্স্ট পাহাড়ে আসি এবং ফার্স্ট পাহাড় দেখি, সেটা হচ্ছে গ্যাংটকের থ্রু দিয়ে, এবং ফার্স্ট কাঞ্চনজঙ্ঘা দেখি গ্যাংটকে এসে। সালটা 2005, সেই সালেই আমি বিয়ে করেছিলাম, এবং কুহু আর আমি মিলে এসেছিলাম ফার্স্ট এই গ্যাংটকে। আর সেই প্রথম দেখা আমার কাঞ্চনজঙ্ঘার সঙ্গে, আর কাঞ্চনজঙ্ঘার প্রতি প্রেমে পড়া, এবং বারবার প্রত্যেক বছর প্রায় 20 ইয়ার্স ধরে আমি কাঞ্চনজঙ্ঘা আসছি, এবং প্রত্যেক বছরই যেন কাঞ্চনজঙ্ঘাকে নতুন লাগে। আর বিশ্বাস করুন, যখন কাঞ্চনজঙ্ঘাটার গ্লিম্পস দেখতে পাই, সবসময় দেখতে তো পাই না, যখনই দেখতে পাই মনটা এত আনন্দিত হয়ে যায় যে বলে বোঝাতে পারবো না। এটা মানে সবারই হয়, মানে যারা কাঞ্চনজঙ্ঘা দেখে, মানে মনে হচ্ছে একটা যেন বড় গিফট পেয়ে গেলাম, বড় একটা আশীর্বাদ পেয়ে গেলাম ভগবানের থেকে। তো যাই হোক, এটা নিজের ফিলিংস, তবে কাঞ্চনজঙ্ঘা দেখলে এটা মনে অন্য অনুভূতি হয়। আস্তে আস্তে ঘোরা হয়ে গেল, এই রোপওয়েটা দেওরালি স্ট্যান্ড থেকে চলে এলো, যারা যারা দেওরালি স্ট্যান্ডে নাম্বার তারা নেমে গেল, আমরা আবার ব্যাকে চলে এলাম। ইট ওয়াজ আ নাইস ট্রিপ। হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র আমি এইখান থেকে রোপওয়ে চাপলাম। তো রোপওয়ে পুরো ডিটেলস আপনারা দেখলেন। তো রোপওয়ের ব্যাপারটা হচ্ছে, এখানে 230 টাকা করে টিকিট লাগে আপ অ্যান্ড ডাউন।
আর 175 রুপিস লাগে একদিকে, 230 টাকা প্লাস 5% জিএসটি না, এটা মনে করবেন। মানে ধরুন আপনি একটা টিকিট কাটলেন, হলে 230 টাকা হলো না, তার উপর 5% আরো চাপবে, চেপে তারপরে আপনার টিকিট দামটা যেটা দাঁড়ায় সেটা দাঁড়াবে। তো এটা হচ্ছে বোথ ওয়ে, আপনি ওইদিকে যেতে পারেন, গিয়ে আবার আসবেন। এটা হচ্ছে মোটামুটি রোপওয়ে একটা রাইড নিতে পারেন, রাইডটা ভালো, খারাপ না কোনো দিক থেকেই, সুন্দর টাইম কাটবেন, ভালো ছবি করতে পারবেন। ওপর থেকে তো পুরো একদম ইগল সাইয়ের মধ্যে দেখা যায়। তো এটা হচ্ছে একটা সুন্দর স্পট। আপনি জাস্ট এমজি মার্গ থেকে ওয়াকিং ডিস্টেন্স, যদি এমজি মার্গে থাকেন ওখান থেকে জাস্ট 4-5 মিনিট হাঁটলেন, হেঁটে চলে এলেন একটু ওপরটা ধরে, ডান দিক বাঁ দিক ধরে আসবেন, ওই ওদের যে ক্যাবিনেট হাউসটা ধরে ওখান দিয়ে সোজা চলে আসবেন রোপওয়েতে, এবং রোপওয়ে টিকিট কেটে উঠে পড়বেন। তার টাইমিং হচ্ছে 6:30 পর্যন্ত লাস্ট। তো 6:30-তে আর অন্ধকার হয়ে যাবে, দেখা যায় না। চেষ্টা করুন বিকেল বিকেল আসার, 4:30 4 o'clock, কিংবা যদি দুপুরবেলা আসতে পারেন ভালো কথা। জেনারেলি 4:30 যদি চলে যেতে পারেন, আলোটা ভালো থাকে, আরো ভালো দেখতে পাবে। তো এটা হচ্ছে রোপওয়ের খবর আপনাদের দিলাম, অবশ্যই চাপবেন, খুব ভালো লাগে। যাচ্ছি এমজি মার্গটা এক্সপ্লোর করতে। এমজি মার্গটা ভালোভাবে তোকে তো দেখতে পাওয়া যাচ্ছে না রে, ও ক্যামেরার সামনে আসতে চায় না। তো এমজি মার্গটা দেখতে যাচ্ছি, এমজি মার্গটা একটু খাওয়া দাওয়া করবো, তার ইউজুয়াল হোটেলে চলে যাবো। কালকে একটা ঘোরার দিন আছে, সকাল সকাল বেরোতে হবে। তো এখন যাই এমনি একটা ঘুরি, আপনাদের দেখাই কোথায় কি পাওয়া যায়, কিরকম খাবার দাবার সবকিছু। সঙ্গে থাকুন। গ্যাংটকের রোপওয়ে থেকে নেমেই, মানে যে রাস্তা দিয়ে উঠলাম, জাস্ট ওই রাস্তাটা ব্যাক করে আসলেই, একটু এগিয়ে আসলে আমরা এমজি মার্গে পড়ে যাই। অ্যাকচুয়ালি এটা এমজি মার্গের এক্সটেনশন, যেখানে আমরা যাচ্ছি। প্রচুর দোকানপাট এবং খুব কালারফুল জায়গা, চারিদিকে লাইট। আমরা হেঁটে হেঁটে এমজি মার্গের দিকে আসছি এবং এমজি মার্গটা এক্সপ্লোর করব এবং আপনাদের দেখাবো এমজি মার্গে কি কি পাওয়া যায় এবং কিরকম এমজি মার্গের দোকানগুলো হয়েছে। অ্যাকচুয়ালি এমজি মার্গটা বহু কাল থেকেই সুন্দর সাজানো। যখন থেকে আমি সিকিমে আসছি 2005 সাল থেকে, গ্যাংটকে এমজি মার্গ খুব সুন্দরভাবে সাজানো। এখন দেখছি দিন যাচ্ছে আরো সুন্দর ডেকোরেট করছে এবং এমজি মার্গে আরো নতুন নতুন ব্র্যান্ড এন্ডোর্স হয়েছে, ভালো ভালো দোকান হয়েছে, অনেক রকম ব্র্যান্ড আপনি এখানে পাবেন। তবে এইখানে যে জিনিসের দাম আছে, সেই জিনিসের দাম একটু হাই সাইডে, কারণ এদের এস্টাবলিশমেন্ট কস্টটা অনেকটাই হাই। এইখান থেকে ছাড়া আপনারা কোনখান থেকে আরো জিনিস কিনবেন যেখানে দাম অনেক পাইকারি রেটে পাবেন, হোলসেল রেটে পাবেন এবং একটু সস্তাও পাবেন, একটু না বেশ সস্তাও পাবেন, সেই জায়গাও আমি দেখিয়ে দেবো আপনাদের, সেই মার্কেটেও নিয়ে যাবো আপনাদের। কিন্তু এমজি মার্গে অবশ্যই থাকতে হবে, এই কারণে এমজি মার্গের মতো এত সুন্দর জায়গা চিল আউট করার মতো নেই। আমাদের মনের মধ্যে দার্জিলিং ম্যালটা একটা অন্যভাবে বসে আছে, কারণ দার্জিলিং ম্যালে এত সুন্দর একটা টাইম কাটে, বিকালবেলা লোক যায় ওখানে আড্ডা মারে। তো এমজি মার্গটাও গ্যাংটকের বুকের মধ্যে একটা চিল আউট করবার বেস্ট জায়গা। এই জায়গায় ঘুরতে ঘুরতে 20টা বছর আগের কথা কত মনে পড়ে যাচ্ছিল। সে সময় প্রথমবার এসেছিলাম এবং প্রথমবার কুহুকে নিয়ে এসেছিলাম। এই জায়গাটা ছিল কত নতুন, আর এখন কত চেঞ্জ হয়ে গেছে, কত দোকান হয়ে গেছে। কুহুর সঙ্গে দেখা হঠাৎ। কেমন লাগছে বলো মলে এতদিন পরে এসে? এমজি মার্গ, সরি এটা মল নয়। দার্জিলিং এ ঘুরে ঘুরে মেলার কথাই মনে পড়ে যায়। তো অনেকদিন পরে গ্যাংটকে এলাম, তোমার কেমন লাগছে বলো? গ্যাংটকের প্রথম আসা অনেক বছর পর এলাম। পাশে যখন লাস্ট গ্যাংটক ছিলাম, সিকিম অনেকবারই এসেছি, কিন্তু গ্যাংটক লাস্ট যখন এসেছিলাম তখন মনে হয় 4 বছর ছিল। আর এখন তার সাথে বড় হয়ে গেছে। ফার্স্ট ইয়ার চিন্তা করো, 2009 এ এসেছিলাম, তারপর গ্যাংটক আবার এখন এলাম, লং টাইম। আসলে কেমন লাগছে বল? তোর আগে কেমন লাগছিল? নাকি কিছু মনে নেই? আরো বেশি ডেকোরেটেড হয়েছে, এটা আরো দোকান আরো অনেক কিছু বেড়েছে, যেটা দেখলাম অমতনই কিছু আরো বেড়েছে, সুন্দর আরো ডেকোরেশনটা হয়েছে। লোকজন স্ট্রিটে হাঁটছে, তবে ভিড়টা কম, ভিড় সেরকম নেই। এই কারণে ভিড় নেই কারণ এখন ছুটিটা ঠিক স্টার্ট হয়নি। ছুটিটা স্টার্ট হলে, সামার ভ্যাকেশন স্টার্ট হলে এইসব জায়গাতে, যেসব জায়গা দেখছেন আমার পেছনে, হ্যাঁ, মানে এইসব জায়গাতে লোক ঠিক ঠিক করে, কোনো দেখাই যায় না, মানে মানুষের মাথা যারা কিছু দেখাই যায়। যেমন দার্জিলিং মেলে দেখেন, ঠিক সেম জায়গায় এখানেই দেখেন, সেম টু সেম, কম কিছু না। কারণ আফটার দার্জিলিং, যেটা ঘোরবার জায়গা বাঙালিদের কাছে, এটাও সস্তা পুষ্টিকর জায়গা, খুবই কাছে। ওয়ান নাইট জার্নি, যেরকম ওই যে কোনো একটা ট্রেন ধরে এনজেপিতে কিংবা শিলিগুড়িতে নামলেন, তারপরে আইদার শেয়ার কার কিংবা রিজার্ভ কিংবা বাস, যে কোনো একটা জিনিসে করে চলে এলেন গ্যাংটক। আর গ্যাংটকের হোটেল তো আছেই,
অনেক রকম হোটেল আছে, একটু দূরে কাছে এমজি মার্কেট থাকলেন ভালোই লাগবে। আমি ঘুরে ঘুরে একটু ম্যালটা এক্সপ্লোর করি, সরি আবার ভুল বললাম, এমজি মার্কটা এক্সপ্লোর করি। অনেকে ম্যাল বলে, কেন বলে আমি জানি না, তো তাদের শুনে শুনে হয়তো আবার ম্যাল চলে আসছে মুখে। দার্জিলিং এর এমজি মার্কটা আমি এক্সপ্লোর করছি এখন, করে তারপরে দেখি আমার কোনটা ভালো লাগে সেটা খাবো, আপনাদের দেখাবো, আর কোথায় কি পাওয়া যায় সেটাও চেষ্টা করবো বড় হচ্ছে। সঙ্গে থাকবে। এমজি মার্গ অর্থাৎ মহাত্মা গান্ধী মার্গ ইজ এ পেডেস্ট্রিয়ান স্ট্রিট, মানে এই স্ট্রিটটা দিয়ে খালি পায়ে হেঁটে লোকজন যাতায়াত করতে পারবেন। এটা হচ্ছে অনলি স্ট্রিট যেখানে গাড়ি চলে না, যদিও ডান দিক দিয়ে গাড়ি চলছে, কিন্তু এই পেডেস্ট্রিয়ান স্ট্রিটটা যেটা এমজি মার্গ নামে পরিচিত, এটা আপনারা হেঁটেই চলতে পারবেন এবং খুব লেজারে হাঁটতে পারবেন। এখানে কেউ কোনো তাড়া দেবে না আপনাকে। আরামসে উইন্ডো শপিং করতে করতে হাঁটুন, ভালোভাবে টাইম কাটান, ফাউন্টেন্স করে দেখুন। আরো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দেখানোর আছে। আমরা আরো এগোবো, আরো জায়গা আপনাদের দেখাবো। মেনলি একটা লেজারে, কোনো টাইম বাঁধা নেই, কিচ্ছু বাঁধা নেই। যেরকম আমরা দার্জিলিং মলে গিয়ে লেজার টাইম স্পেন্ড করি, সেরকম সেম জিনিস আপনারা এই এমজি মার্গে কাটাবেন। এবং এখানে বিভিন্ন রকম দোকান আছে, যেমন এই দোকানটায় ঘুরতে ঘুরতে ঢুকলাম, এখানে দেখুন কি সুন্দর বুদ্ধার স্ট্যাচু আছে এবং ভ্যারাইটিস রকমের বুদ্ধার স্ট্যাচু আছে, বিভিন্ন শেপে আছে। লাফিং বুদ্ধা এবং বুদ্ধার অনেক রকম রূপ, অনেক রূপ আমরা জানিও না, এই কারণে যে বুদ্ধার বিভিন্ন রকম রূপ আছে, বিভিন্ন জেস্টার আছে এবং এর অনেক রকম ফেংশুই নিয়মও আছে, যেগুলো আপনারা ঘরের বিভিন্ন কোণে বসাবেন, বিভিন্ন জায়গায় বসাবেন, যেটা আপনার ঘরে অনেক ভালো ফরচুন আনবে এবং সেই ফরচুনগুলো আপনারা নিয়ে অনেক উন্নতি করতে পারবেন। তো বিভিন্ন গিফট আইটেম আছে এখানে, এই গিফট আইটেমগুলো আপনারা দেখবেন, এখানে ভালোভাবে ঘুরবেন, কিনতে পারবেন। অনেক রকম কিরিং আছে, কেউ যেন অনেক কিরিং কিনলো, কারণ আমাদের অনেক লোককে গিফট দেওয়ার থাকে। তো মোটামুটি 50 রুপিস থেকে স্টার্টিং থাকে এখানে, 50 রুপিস থেকে আপ টু 200, 250, 500, আরও কস্টলি কস্টলি জিনিস থাকে। তো আমরা জেনারেলি এই জিনিসগুলো দেখে খুব মেসমারাইজ হয়ে গেলাম, কি সুন্দর লাগছে দেখুন। বিভিন্ন স্টাইলের বুদ্ধা এবং প্রত্যেক কটা একটা মুভমেন্টের মধ্যে আছে। প্লাস এই যে বেলস গুলো আছে, এইগুলো একটা মুভমেন্ট, এটা ক্লকওয়াইজ ঘুরে এবং এই ক্লকওয়াইজ ঘুরিয়ে ওম মণিপদ্মে হুম এই মন্ত্র জপ করলে ওরা মানে আর কি বুদ্ধিস্টরা, যে অনেক এতে পাপ কমে যায়। যতবার আপনি ঘোরাতে পারবেন পাপ তত কমবে। তো এইরকম মোমেন্টোস আপনারা এখান থেকে কালেক্ট করে অবশ্যই নিয়ে যেতে পারেন নিজেদের জন্য এবং গিফট আইটেমের জন্য। প্রচুর দোকান। একটু আগে গিয়ে সেলফি জোনগুলো চালু হয়ে গেল, এই প্রথম সেলফি জোন আই লাভ গ্যাংটক। তো এটা অনেক জায়গায় আছে গ্যাংটকের, আই লাভ গ্যাংটক বলে। তো বিভিন্ন রকম ভাবে আপনারা ছবি তুলবেন, এখানে বিভিন্ন রকম ভাবে সেলফি নেবেন, প্রিয়জনদের নিয়ে ছবি তুলবেন। তো এরকম অনেক স্পট করা আছে, আগেও অনেকগুলো স্পট করা আছে, যেগুলো আমরা যাবো, হাঁটবো, আরো দেখবো। হাঁটতে হাঁটতে একটু খিদে পেয়ে গেল, তো এইখানে দেখলাম একটা মারোয়াড়ির দোকানে পাপড়ি চাট, ভেলপুরি এসব বিক্রি করছে। একটু খেলামও, টেস্টও করলাম, তবে ঠিক জমলো না। অ্যাকচুয়ালি মুখের টেস্টটা তো অন্যরকম লেগে আছে কলকাতার, তাই জমলো না। বেরিয়ে গেলাম আবার সেলফি তুলতে। এটা হচ্ছে রেড পান্ডা, দ্য রেড পান্ডা অফ নর্থ ইস্ট। তো এটা ওদের অ্যাকচুয়ালি একটা সিম্বলিক ভিউ অফ দ্য স্টেট, রেড পান্ডা। তো এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি টবি তোলা যায় এবং আমার পাশে কি সুন্দর লাগছে, এবং রেড পান্ডাকে মনে হচ্ছে একদম জ্যান্ত, মনে হচ্ছে একদম পোজ দিয়ে আমার গায়ে গা ঠেকিয়ে পোজ দিচ্ছে। তো এরকম জায়গায় আপনারাও অনেক ছবি তুলতে পারেন, অসাধারণ টাইম কাটবে এখানে ঘুরলে, কোনো রকম ভাবে খারাপ লাগবে না। যারা উইন্ডো শপার আমার মতো, আমি তো একটু উইন্ডো শপিং করতে ভালোবাসি। কুহু যদিও প্রচুর দোকানে ঢোকে আর কেনে, তো আমি অতটা কেনাকাটিতে নিই, আমি ঘুরতে ভালো লাগে আমার। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর ছবি তুলছিলাম, একা ছিলাম বলে সেলফি স্টিক নিয়ে কামাল করে দিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই লোকজনকে যখন নিয়ে যাবেন বন্ধু বান্ধবের সঙ্গে, প্রচুর মেমোরিজ ক্রিয়েট করবেন, কারণ এই মেমোরিজগুলো যখন আপনারা ইন ফিউচারে দেখবেন অনেক ভালো লাগবে। আমি যখন পুরনো মেমোরি দেখি, আমার প্রচুর পুরনো মেমোরি আছে, তখন সব কিছু তো ডকুমেন্টেড করা নেই, কিছু কিছু ভিডিওতে আছে। তো সেগুলো তো তখনকার দিনে ইউটিউবেরও তো চলছিল না যে আমি ব্লগে ট্রান্সফর্ম করবো, সেগুলো সুন্দরভাবে করবো। তো সেগুলো অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, তবে মাঝে মাঝে দেখি, সেগুলো মনে পড়ে অনেক পুরনো জিনিস। এই কিশোর কুমারের গান, মনে পড়ে সেই সব দিন। প্লিজ কপিরাইট দেবেন না, হঠাৎ করে এসে গেল মনে। স্পন্টেনিয়াসলি অনেক কিছু আপনার আসে, যেগুলো তৎক্ষণাৎ বেরিয়ে যায়, এগুলো চাপা যায় না। তো তার মধ্যে
এই আগের রিয়াকশনটা একটা ছিল। এটা G20 সামিট হয়েছিল যখন, তখন এই জিনিসটা তৈরি হয়েছিল। তারপর এটা অ্যাজ আ মোমেন্ট ওখানে থেকেই গেছে এবং এটা একটা সেলফি জোনে কনভার্ট হয়ে গেছে। আমার মতো প্রচুর লোকজন আছে এখানে সেলফি নেয়। জায়গাটা এত সুন্দর আর এত নিট অ্যান্ড ক্লিন। অ্যাকচুয়ালি গোটা সিকিম ইজ ফেমাস ফর ইজ নিটলিনেস অ্যান্ড ক্লিনলিনেস। যদিও মাউলিলং গ্রামটাকে শিলংয়ে বলা হয় যে ওয়ান অফ দ্য ক্লিনলিয়েস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, ইন এশিয়া। তো এই সিকিমটাও খুব ক্লিন, মানে অ্যাকচুয়ালি নর্থ ইস্টার্ন স্টেটগুলো খুব ক্লিন কম্পেয়ার টু আমাদের স্টেট। নর্থ ইস্টার্ন স্টেটগুলো অনেকটাই ক্লিন। কারণ দার্জিলিংয়েও দেখলাম, দার্জিলিংয়ে কিন্তু ক্লিনলিনেসটার একটু অভাবই মনে হলো। যদিও দার্জিলিংয়ের তুলনা আমাদের কাছে কারোই হয় না, কারণ দার্জিলিং মনের মধ্যে একটা অন্য জায়গা করে আছে। তবুও বলছি এটা একটু আমাদের গুরুত্ব দেওয়া উচিত, তাই না? কারণ এইসব স্টেটগুলো যদি ক্লিননেসে বেরিয়ে যায় তাহলে লোকজন আস্তে আস্তে কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে আসা কম করে দেবে। যদিও নর্থ বেঙ্গলের আউটস্কার্টসগুলো খুবই ক্লিন, দার্জিলিংটাকে আরও ক্লিন করা দরকার। মহাত্মা গান্ধী স্ট্যাচু, যেটা এই স্ট্রিটের মেন সেন্টার পয়েন্ট, যেখানে লোকজন দাঁড়িয়ে প্রচুর ছবি তোলে এবং এই স্ট্রিটটা স্টার্ট হয়, যে এমজি মার্গটা, এমজি যে রোডটা স্টার্ট হয় এই স্ট্যাচুটার থেকে। দ্য ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী। তো এখানেও দাঁড়ালাম, এখানেও প্রচুর লোকজন সেলফি তুলছে। অ্যাকচুয়ালি প্রচুর ভিড়, টার্ন বাই টার্ন তুলতে হয়, দাঁড়াতে হয়, নাহলে আপনি সুযোগ পাবেন না। তো আপনাকে একটু দাঁড়িয়ে ঠিক সাইজ করে আপনার নিজের ছবিটা তুলে ফেলতে হবে। আর ফুল কি বাহার! এতক্ষণ আগে যে বলছিলাম যে একটা জায়গায় নিয়ে যাবো যেখানে একদম আপনি পাইকারি রেটে জিনিস পাবেন, এইটাই হচ্ছে সেই লালবাজার। লালবাজার তো অনেক জায়গায় শুনেছেন, আমার খাপগাঁও দেখেছিলেন ভিডিওটা, আমি লিঙ্কে দিয়ে দেবো। ওটাও লালবাজার ছিল, আর এটাও লালবাজার। আর একটা লালবাজার কোথায়? আমাদের কলকাতায়। তো যাই হোক, এই লালবাজারে আমরা যাচ্ছি, যেটা একটা হোলসেল মার্কেট, এবং এখানে কমসে কম 30 to 40% ওপরের দামের থেকে নিচের দামে ফারাক। মানে ওপরে যদি আপনি 1000 জ্যাকেট কেনেন, এখানে মোটামুটি 650 থেকে 700 পেয়ে যাবেন, গ্যারান্টি। একটু ঘুরবেন এবং অনেক তলা পর্যন্ত এটা এক্সিস্ট করছে, এখানে যাবেন, নানা রকম জিনিস পাওয়া যায়। তো স্টার্ট করছি নানা রকম ড্রেস থেকে, নানা রকম খেলনা থেকে, নানা রকম ওয়ালেট এবং বিভিন্ন রকম মোমেন্টো, শীতের জিনিসপত্র বিশেষ করে এখানে ভালো পাবেন। একটু টাইম নিয়ে ঘুরবেন লালবাজারটা আর তলা পর্যন্ত যাবেন। এই যে মাফলারগুলো দেখছেন, মাফলারগুলো অনলি 100 রুপিস। তো এইগুলোই যখন আপনি ওপরে কিনবেন, মানে এমজি মার্কে কিনবেন, তখন ওটা প্রায় 250 হয়ে যাবে, 200 হয়ে যাবে। তো অনেকটা দামের ফারাক। একটু নামতে হবে কষ্ট করে আপনাকে, কিন্তু দামটা সস্তা। ঘুরতে ঘুরতে আবার আমার ডেরায় চলে এলাম, হোটেল অন্নপূর্ণার পাশে যে গলিটা দেখছেন, এখানে দুটো ভালো হোটেল আছে, হোটেল বাবুমশাই এবং হোটেল বেন। দুটোই খুব সস্তায় পুষ্টিকর হোটেল। আমাদের যে হোটেলটা, সেটা আমার সিজনে কত দাম তো আপনি শুনলেন, 3000। অফ সিজনে আমার থেকে দাম নিয়েছিল 1800, কোনো জিএসটি লাগেনি। আর খাওয়া দাওয়া পুরো এলাকাটা খেয়েছি, দারুণ খাওয়া দাওয়া, মানে বাঙালি খাওয়ার জন্য ভালো। আর একদম এমজি মার্গের ওপরে দেখুন, এত সুন্দর পজিশন, এই টাকার মধ্যে পাওয়া খুব মুশকিল। এইটা কিন্তু একদম রেট ধরে বসে থাকবেন না যে এটাই রেট, কারণ শুরুতেই ম্যানেজার বাবু বলেছেন যে রেটটা ডিফার করে। আপনি ফোন নাম্বারগুলো দিয়ে দিয়েছি, ওতে ফোন করে অবশ্যই জানবেন। আমি শুভজিৎ ভট্টাচার্য। আর যদি আমার ব্লগটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর সঙ্গে থাকবেন। সুস্থ থাকুন আর খুব ভালো থাকুন।